করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের কড়াকড়ি নির্দেশনার পরও মাস্ক ব্যবহারে অনীহা সাধারণ মানুষের। রাজধানী ঢাকা সহ প্রায় সারা দেশে একই অবস্থা। কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানলেও বেশিরভাগই মাস্ক পরছেন না। প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করলেও অবস্থার খুব একটা উন্নতি হচ্ছে না। এই অবস্থায় জরিমানার পাশাপাশি দণ্ড দেওয়ারও চিন্তা করছে সরকার। শীত শুরু হওয়ায় করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গেল কয়েকদিনের হিসাব বলছে করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব ঢাকার সহকর্মী হাসান পারভেজের কাছে। পারভেজ, মানুষের মাস্ক পরায় অনীহা কেন? কি বলছেন সংশ্লিষ্টরা? কি পদক্ষেপ তারা আরো নিতে চাচ্ছেন ব্যাপারে? তাওয়াসুম, আমাদের খবরে শুনছিলাম যে শীতে করোনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু গত এক সপ্তাহ ধরে দেখছি স্বাস্থ্য দপ্তর যে তথ্য দিচ্ছে তাতে কিন্তু করোনা সংক্রমণ হার কোনো বাড়ছে এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে। কিন্তু আমি এখন কারণ বাজারে আছি, কারণ বাজারের চিত্র বলি, সেটা হচ্ছে যে কিছু মানুষ মাস্ক পরছে এবং কিছু মানুষ মাস্ক পরছে না। এবং যারা পরছে না তাদের সঙ্গে কথা বলেছি, তারা যদি বলছেন যে তারা কেউ বলছে ভুলে গেছেন, তারা বলছে পড়েন কিন্তু এখন পড়ছেন না। আপনি নিশ্চয়ই, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই তাওয়াসুম, তাহলে হয়তো বা বুঝবো। এখানে যদি দেখায় তাওয়াসুম চিত্র দেখবেন যে এখানে কারণ বাজারে যারা আছেন কাজ করেন, এখানে দেখেন কেউ মাস্ক পরে নাই, চারজন ভ্যানে বসে আছেন। চিত্রটা কিন্তু অনেকটা এরকমই। একটু কথা বলি, একটু বলবেন কি যে করোনার হার তো বাড়ছে, সরকার বলছে যে মাস্ক পরতে, কিন্তু মাস্ক পরেননি কেন? আমরা স্যার মাস্ক পরি না, যে বিষয়টা হলো কি গরমের লাগে মাস্ক পরি না আর কি। কিসের জন্য? গরম লাগে, মাস্ক পরলে গাড়ি চালাই তো গরম লাগে। মাস্ক পরলে গরম লাগে, কিন্তু গরম লাগলেও তো করোনা হলে তো মৃত্যু ঝুঁকিও থাকে, কোনটা বেশি জরুরি? না পরি যে বেলা আপনার অবসর দেয় বেলা পরি, আবার টিপে গেলে যেমন টিপ উড়ে মজা, এই জন্য দম ফালানি জানা একবারে। আর একটু দেখাতে চাই, আপনি কিছুক্ষণ আগে মাস্ক পরেছিলেন না, আমার কথা বলার সঙ্গে সঙ্গে মাস্ক পরলেন, যে আগে মাস্ক পরেননি, এখন কেন মাস্ক পরলেন? আমরা মনে হয় খ্যাপ নিয়ে গেলে আমাকে দমদম বন্ধ হয়ে যায়, এখানে আমরা গাছ মাস্ক রাখি গাড়িতে, কিন্তু অবসর সময় পড়ি, কিন্তু খ্যাপ নিয়ে গেলে পড়ি না। এটা আমরা নিঃশ্বাসটা নিতে পারি না, কষ্ট হয়ে যায়। তাওয়াসুম, শুনছিলেন যে এরকমই কিন্তু অজুহাত কিন্তু অনেকেই দিচ্ছেন, যে কারো গরম লাগে, কেউ বলছেন যে মাস্ক পরলে নিঃশ্বাস নিতে পারেন না। একটা ধরনের যেটা দেখছি সেটা কারণ বাজার এসে অনেকের সঙ্গে কথা বলেছি, যেটা চিত্র দেখছি সেটা হচ্ছে যে মাস্ক পরছে যারা সচেতন তারা কিন্তু বেশিরভাগই কিন্তু মাস্ক পরছেন না। যেমনটি শুনছিলাম যে কারো গরম লাগে, কেউ বলছেন যে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তো এই ছিল অবস্থা তাওয়াসুম কারণ বাজার থেকে। পারভেজ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, আপনার সাথে পরে আমরা দরকার হলে আবারও যুক্ত হব। দর্শক, কারণ বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান পারভেজ। আমরা এবার চলে যেতে চাই একটু চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, চট্টগ্রাম নগরীর কি অবস্থা দেখছেন? মাস্ক পরা নিয়ে যে কড়াকড়ি হচ্ছে, তার কোনো প্রভাব কি পড়েছে কিনা সাধারণ জনগণের উপর? ধন্যবাদ তাবাসসুম। সহকর্মী পারভেজ যেভাবে বলছিল, একই চিত্র বিরাজ করছে আসলে চট্টগ্রামে। মাস্ক পরার জন্য প্রশাসনের নজরদারি বাড়লেও কিন্তু আসলে মানুষ সেভাবে গুরুত্ব দিচ্ছে না। মানুষ কিন্তু মাস্ক পরতে আসলে অনীহা প্রকাশ করে যাচ্ছে বরাবর, কিন্তু অনেকেই দেখছেন মাস্ক মুখের কাছে ঝুলিয়ে রেখেছে কিন্তু মাস্ক পরেনি। এভাবে মুখের কাছে ঝুলিয়ে রাখছেন কিন্তু পরেননি কেন? গরম লাগে, রিক্সা চালাচ্ছি তো গরম লাগতেছে আর কি, এই জন্য। আপনি শুনতে পেয়েছেন যে তিনি বলছেন যে গরমের কারণে আসলে মাস্ক পরছেন না, বিভিন্ন অজুহাতে আসলে তারা মাস্ক পরছেন না। এভাবে কিন্তু সংক্রমণ দ্রুত ছড়িয়ে যাচ্ছে। আপনি কেন মাস্ক পরেন? মাছ পরে না, মাছ লইছিলাম, মাছ পরে গেছে, আমার মাছ একটা লইতে হবে। চট্টগ্রামে কিন্তু দ্রুত করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে। যদি আজকের পরিসংখ্যান আপনাকে বলি, 242 জন আসলে করোনায় আক্রান্ত রয়েছে এই চট্টগ্রাম নগরীতে। প্রশাসন এটা নিয়ে খুবই উদ্বিগ্ন, বিভিন্ন জায়গায় তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং মানুষ, আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন, অনেকে আছেন মাস্ক পরেননি। কেন মাস্ক পরেননি? জি, আমি ওই দোকানে আছি। আমাদেরকে দেখে অনেকে মাস্ক পরছে, আবার অনেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, অনেকে দাঁড়িয়ে আছেন। মাস্ক পরেননি কেন? করোনার সংক্রমণ তো বাইরে আছে। মাস্ক আছে,
তাবাসসুম শুনছিলেন, আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতেও পেয়েছেন, অনেকেই আসলে মাস্ক পরছেন না, কারণ যে সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে আসলে সে বিষয়ে তাদের কাছে কোনো গুরুত্বও নেই। মানুষ আক্রান্ত হচ্ছে এবং আক্রান্ত সংখ্যা দ্রুত বাড়ছে। যদি মানুষকে সচেতন করা না যায়, মানুষ যদি সচেতন না হয়, তাহলে পরিস্থিতি চট্টগ্রামে আরও ভয়াবহ রূপ নিতে পারে। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তাবাসসুম। মোমো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ার সাথে সাথে মাস্ক পরায় কিন্তু অনীহা জানানো বেড়ে গেছে। কেন, এর পিছিয়ে কি কারণ জানাতে কারণ বাজার থেকে যুক্ত হয়েছিলেন হাসান পারভেজ এবং সহকর্মী ফাতেমা জান্নাত মোমো যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। দেশে করোনায় আরও 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 6,416-তে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 16,059টি। এর মধ্যে নতুন শনাক্ত 2,419টি। এ পর্যন্ত মোট শনাক্ত 4,49,760 জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,183 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,64,611 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনা পজিটিভ হয়ে গেল 31 অক্টোবর রাতে রাজধানীর মুগদা মেডিকেলে ভর্তি হয়েছিলেন তিনি। 2 সপ্তাহ ধরে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। 4 থেকে 5 দিন আগে আইসিইউ থেকে তাকে কেবিনে দেওয়া হয়। আজ সকাল 7টার দিকে তিনি ইন্তেকাল করেন। মুনিরুজ্জামান 1970 সালে সিপিবির মুখপাত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গভীর শোক প্রকাশ করেছে সম্পাদক পরিষদও। আগুনে পুড়ে গেছে রাজধানীর মহাখালীর 7তলা বস্তির অর্ধশতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ও স্থানীয়দের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে শত শত মানুষ। কোথায় থাকবেন, কি খাবেন তা নিয়েই এখন শঙ্কিত তারা। এর আগেও একাধিকবার আগুন লাগে এই বস্তিতে। এগারোটা 11:30 জেলা বাজে এলা আমার মেয়ে আয়া সিকেরারে ডাকতেছে আমার তার কাকার বাসাতে উপরেতে নামিয়ে যে আম্মু আগুন লাগছে বাইরেও। আমার ছেলে ঘুমো, আমার স্বামী ঘুমো, আমরাও ঘুমাই আসছি। 7 বছর ধরে ঢাকায় আমরা কাজ করে চিনি জমাইছিলাম, টাকা পয়সা কিছু আমরা তো আছি না, খালি শুধু আমরা জানলে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী সৈয়দ রায়হান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আর রায়হানের আগেও বেশ কয়েকবার এই বস্তিতে আগুন লেগেছিল। কি আসলে এর পিছের কারণ, আর যারা ভুক্তভোগী তারা কি বলছেন? তাবাসসুম, আসলে আপনি জানাচ্ছিলেন যে আরো বেশ কয়েকবার কিন্তু এই বস্তিতে আগুন লেগেছে। তো মূলত প্রতিবারই তদন্ত কমিটি গঠন হবার পর কিন্তু আসলে জানা যায়নি সুস্পষ্টভাবে কেন আসলে আগুন লাগলো। তো এই মুহূর্তে আমি রয়েছি ঘটনাস্থলে। একটু আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাতে চাই যে গতকাল রাত 12টার কাছাকাছি গত রাত 12টার কাছাকাছি সময়ে যে আগুনটি লাগে 7তলা বস্তিতে, আপনি দেখতে পাচ্ছেন প্রায় 150-র অধিক কিন্তু এখানে ঘর ছিল এবং ইতোমধ্যেই আমরা জানতে পেরেছি বেশ কিছু দোকানও কিন্তু এখানে ছিল। প্রায় ঘরগুলো কিন্তু দোতলা ছিল, সেই ক্ষেত্রে আগুন ছড়িয়ে পড়ার কারণে আপনি দেখতে পাচ্ছেন ইতোমধ্যেই অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একটু জানতে চাবো স্থানীয়দের কাছে, একটু আপনার কাছে একটু জানতে চাই, আপনি একটু বলেন যে গতকাল কয়টার দিকে আগুন মানে আপনারা খবরটি শুনলেন এবং পরবর্তীতে কিভাবে আপনারা আসলে নিজেদেরকে বাঁচালেন? জি, আমরা খবরটা শুনছি রাতের 11:40 আগুনটা লাগছে বস্তিতে। লাগলে তো আমরা দৌড়াদৌড়ি করে বাইরেছি, মাল চামানা নেওয়ার কোনো কায়দা নাই, মানুষের যাওয়ার রাস্তা নাই, অল্প রাস্তা। এরপর একটা বাঁশের দোতলা, এটা বিল্ডিং না, গরিব মানুষই থাকে এখানে। তো সবাই খালি মানুষই বাইরেছে, আর দোকানপাট যা আছেন সব কিছুই পুড়ে গেছে, কিচ্ছু নাই, মানুষের মাল চামানা করে যাচ্ছে। আচ্ছা, একটু জানতে চাবো মানে আপনাদের কি যারা ঘর হারিয়েছেন কি পরিমাণ ক্ষতি হয়ে গেল আপনাদের? এখানে হয়তো বা নর্মালে 2-250 কোটি টাকা ক্ষতি হইতে পারে। হ্যাঁ, দোকানপাট ছিল অনেক, মাল সাবানা ছিল, তারপর রুম ছিল অনেক,
তাবাসসুম, আসলে আপনি কিন্তু শুনছিলেন যে মূলত যারা নিঃস্ব হয়ে গেছেন, আমরা দেখেছি যে অনেকে ইতোমধ্যে এখানে নেই, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। তবে এখন কিন্তু যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এগুলো সরানোর কাজ চলছে। সিটি কর্পোরেশন, সেই সাথে বেসরকারি অনেক এনজিও সংস্থার লোকজনও কিন্তু এখানে আছেন। তো মূলত বলা যায় আগুন লাগার পরপরই কিন্তু একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ক্যাজুয়ালিটির পরিমাণ খুব একটা নেই, তবে একজন কিন্তু দগ্ধ হয়েছেন, তিনি ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। তো তাবাসসুম, এই ছিল রাজধানীর 7তলা বস্তির আগুনের সর্বশেষ পরিস্থিতি। তাবাসসুম। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আগুনে পুড়ে গেছে রাজধানীর মহাখালীর 7তলা বস্তির অর্ধশতাধিক ঘর। সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ রায়হান। সাভারের আশুলিয়ার তাজরিন ট্র্যাজেডির 8 বছর আজ। 2012 সালের এই দিনে তাজরিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 113 জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান, আহত হন আরও অর্ধশতাধিক। এই ট্র্যাজেডিকে আজও ভুলতে পারেনি নিহত ও আহত শ্রমিকদের পরিবার। এই ঘটনার বিচার, উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। নাজমুল হুদার তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। 2012 সালের 24 নভেম্বর আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে তাজরিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান অন্তত 113 জন শ্রমিক, আহত হন আরও অর্ধশতাধিক। সেদিনের ভয়াবহতা আজও ভুলতে পারেনি অগ্নিকাণ্ডে নিহত ও আহত শ্রমিকদের পরিবার। সেই দুর্ঘটনায় স্বজন হারানোর বেদনা আর পঙ্গু সদস্যদের নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটছে সেই সব পরিবারের। আমার ভাই মারা গেছে, আমার বোন মারা গেছে, আমার এতিম, আমার কেউ নাই। সে সময় অনেক কান্নাকাটি, সবাই লাফালাফি ঝাঁপিয়ে যে জায়গায় পড়তে পারে পড়ছে, এবং আমাদের কোনো জায়গা থেকে কোনো চিকিৎসা বা আর্থিক সহযোগিতা এবং করার জন্য সরকারের কাছে আমরা এর আবেদন করি। মঙ্গলবার সকালে তাজরিন গার্মেন্টসের প্রধান ফটকের সামনে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান স্বজন ও আহত শ্রমিকরা সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশও। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সব শ্রমিককে ক্ষতিপূরণ ও মালিক দেলোয়ার হোসেনের কঠোর শাস্তি দাবি করেন তারা। মূল পরিকল্পনাকারী যারা অগ্নিকাণ্ডটা ঘটিয়েছে তাদের কিন্তু কোনো শাস্তির আওতায় সরকার আনতে পারেনি। তারা কিন্তু জামিনে বের হয়ে তারা গায়ে হাওয়া লাগিয়ে তারা কিন্তু ঘুরতেছে। এই বিচার যে আগুনটা লাগাই দিয়েছে, হ্যাঁ জানি কঠিন শাস্তি হয়, আমরা এটাই চাই, বুঝছেন। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাজরিন গার্মেন্টসের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কর্মসূচি যারা পালন করতে এসেছেন কি বলছেন, তারা কি বলছেন সংশ্লিষ্টরা? ধন্যবাদ তাবাসসুম। আমি এই মুহূর্তে রয়েছি তাজরিনের সামনে। আপনি জানেন যে 8 বছর আগে কিন্তু এইখানে একটি যে তাজরিন ফ্যাশনে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 114 জন শ্রমিক পুড়ে অঙ্গার হয়ে গেছে। এই ঘটনায় এখন যে মামলাটি হয়েছিল সেই মামলা কিন্তু এখন সিআইডিতে রয়েছে এবং সাক্ষ্য নিয়েছে শ্রমিকদের, এবং ওই ঘটনায় আসলে কারা জড়িত সেই বিষয় নিয়ে কিন্তু তারা সেখানে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং আমাদেরকে জানিয়েছে শিল্প পুলিশের যে পরিচালক তিনি আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে আসলে শ্রমিকরা তাদের যে ক্ষতিপূরণের দাবি এবং শ্রমিকদের যে নিহতর ঘটনায় যেসব শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছে বা মারা গেছে তাদের স্বজনদের স্মরণে আজকে কিন্তু এখানে স্মরণ করা হচ্ছে, এবং এই যে খুনি দেলোয়ারের বিচারের দাবিতেও কিন্তু বিক্ষোভ করছে এখানে। আমি একটু আপনার সাথে একটু কথা বলি, সংক্ষিপ্ত কি কারণে এই মামলা 8 বছর হয়ে গেলে এখনো বিচার কাজ শেষ হয়নি? এটা আসলেই দুঃখজনক। এখনো 114 জন শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা বিভিন্নভাবে এই দাবি জানাতে আসছি যাতে এই খুনি দেলোয়ারকে এই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি যাতে প্রদান করা হয়, এটা আমরা বারবারই দাবি করে আসছি। এটা এই আশুলিয়া শুধু আমরা না, যত শ্রমিক আছে, যত শ্রমিক সংগঠন আছে সবাই দাবি করে আসছে এই দাবিটাই। অনেক ধন্যবাদ। যেমনটা আসলে বলছিলেন এখানকার যারা শ্রমিক সংগঠন এবং শ্রমিকের যারা নিহত হচ্ছে সেই সব পরিবার, তারা কিন্তু প্রত্যেকেই আসলে এখন তাদের যে দাবি এবং খুনি দেলোয়ার এবং এই ঘটনার সাথে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, তাজরিন ফ্যাশনসের 8 বছর পূর্ণ হলো ট্র্যাজেডির, আর সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল হুদা। নিউজ 24 সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বেলা 12টার সংবাদ।
পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। দর্শক, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আছেন সহকর্মী তৌফিক মুন্না, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মুন্না, মনোনয়নপত্র বিক্রি কি শুরু হয়েছে কিনা, এছাড়া নেতাকর্মীরা কি বলছেন? বিশেষ করে মনোনয়নপত্র কেনার ক্ষেত্রে যে যোগ্যতাগুলো এখানে তুলে ধরা হয়েছে, যে বিভিন্ন পৌরসভা যারা মনোনয়নপত্র কিনবেন, যে 25টি পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু সেই পৌরসভা, উপজেলা এবং জেলার সভাপতি, সেক্রেটারির যে স্বাক্ষরিত রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু মনোনয়নপত্র কিনতে পারবেন না। সেই হিসাবে কিন্তু এখনো পর্যন্ত তারা 25টির প্রথম ধাপে যে পৌরসভা নির্বাচন হবে আগামী 28 ডিসেম্বর, সেই 25টি পৌরসভা নির্বাচনের মনোনয়ন এখনো কিন্তু কেউ এখানে সেই 25টি পৌরসভা নির্বাচনের মনোনয়ন এখনো কিন্তু কেউ এখানে দলীয় মনোনয়নপত্র কিনে নাই, কারণ তারা সেই জেলা উপজেলা থেকে কিন্তু তারা এখনো পর্যন্ত সেই সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত কোনো রেজুলেশন তারা আনতে পারেননি। সেই কারণে কিন্তু এখনো সেই মনোনয়নপত্র এখনো আজকে প্রায় 12টা, অর্থাৎ 1 ঘন্টা পার হলেও কিন্তু এখনো একটি মনোনয়নপত্র বিক্রি হয়নি। তবে এটা চলবে আগামী শুক্রবার পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত। সেখানে আপনাকে কিন্তু মনোনয়নপত্র কেনা এবং জমা দেওয়া যাবে। এবং এবারে মনোনয়নপত্র কেনার ক্ষেত্রে কিন্তু আপনাকে সামাজিক স্বাস্থ্যবিধি কার্যালয়ে সেই হিসাবে কিন্তু বেশ এখানে সামাজিক নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি মানা কিন্তু চেষ্টা করা হচ্ছে, এবং লোক নেতাকর্মী কিন্তু খুব কম অন্য সময় যেমন। মুন্না, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, আমরা প্রয়োজনে আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। ধানমন্ডি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌফিক মুন্না সেই সব খবর জানাতে। চট্টগ্রামে হাত বাড়ালেই মেলে ইয়াবা সহ নানা রকমের মাদক। আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক সাঁড়াশি অভিযানেও রোধ করা যাচ্ছে না মাদকের আগ্রাসন। মাদক চোরাকারবারীদের নিত্য নতুন কৌশলের কাছে হার মানতে হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। যদিও নগরীতে মাদক নির্মূলে জিরো টলারেন্সের কথা বলছে পুলিশ। নয়ন বড়জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রেললাইন কিংবা পরিত্যক্ত ভবন, তাকালেই চোখে মিলবে এমন দৃশ্যের। সহজলভ্য হওয়ায় চট্টগ্রামের সব বয়সীদের মাঝে নানা রকম মাদকের আসক্তি বাড়ছে। চাহিদা বাড়ায় পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার থেকে নিত্য নতুন কৌশলে আসছে ইয়াবা, যা চট্টগ্রাম থেকে সরবরাহ করা হয় সারা দেশে। গেল 13 নভেম্বর চাঁদগাঁও আবাসিকের একটি বাসা থেকে ইয়াবা বিক্রির নগদ 8 লাখ টাকা সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া সাম্প্রতিক সময়ের কয়েকটি মাদক চোরাচালানের ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। যারা পর্যটক এই ধরনের বাসগুলোতে করে ইয়াবা পাচার হচ্ছে, বরযাত্রী সাজিয়ে সেই বরযাত্রীর গাড়িতে করে ইয়াবা পাস করার ব্যবস্থা করছে। ধরার জন্য সোর্সের উপর আমাদের নির্ভর করতে হয় বেশি। যদি সঠিকভাবে সোর্স পাওয়া যায় তাহলে ধরা সম্ভব হয়। মাদক নির্মূলে নগরীতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। সড়ক পথে লক্ষ লক্ষ ইয়াবা সেই সুযোগ আর এখন নেই। আমাদের চেকপোস্ট অথবা গোয়েন্দা আমরা বাড়াচ্ছি এবং এটা অব্যাহত আছে। শুধু মুখে নয়, কাজেও জিরো টলারেন্স নীতিতে আসার আহ্বান বিশ্লেষকদের। মাদকের হাত থেকে যদি আমাদের আগামী দিনের শিশু কিশোরদেরকে বা তরুণদেরকে রক্ষা করতে হয়, তাহলে সরিষার ভূতটাকে খুঁজে বের করতে হবে। সৎকারের শতভাগ যদি আন্তরিকতা থাকে তাহলে এটি দমন করা সম্ভব বলে আমি মনে করি। মাদকদ্রব্য ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলারও আহ্বান জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মিরপুরে সড়ক দখল করায় চলাচল ব্যাহত হচ্ছে সাধারণ পথচারীদের। অভিযোগ দেওয়া হলেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে তালুকদার বিপ্লব যোগ দিচ্ছেন আমাদের সাথে। বিপ্লব, দখল হয়ে যাচ্ছে রাস্তা, তারপরে কিন্তু সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে চলাচলের ক্ষেত্রে, কি বলছেন তার? এছাড়া যারা সংশ্লিষ্ট আছেন সিটি কর্পোরেশন, তারা কি বলছেন, কেন এই দখল রোধ করা যাচ্ছে না? জি, আসলে মিরপুর এলাকা বলেন আর রাজধানীর প্রধান অনেক গুরুত্বপূর্ণ সড়ক এলাকার রাস্তা দখল করে যেই বাণিজ্যিকীকরণ, সেই বাণিজ্যিকীকরণ কিন্তু এটি কিন্তু চলছে। সিটি কর্পোরেশন একদিক দিয়ে উচ্ছেদ করছে, অন্য দিক দিয়ে আবার সেই আগের মতো করে কিন্তু সেই দোকানপাট নির্মাণ করে সেই ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। এবং মিরপুরেই যে এলাকা রয়েছে মিরপুর 10-এর আওতায়, মিরপুর 10-এর
11, 10, 11, 12 নম্বর যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা আপনি দেখছেন যে পুরোপুরি রাস্তা বন্ধ করে প্রধান সড়ক থেকে যে গলি রাস্তাগুলো রয়েছে সেই আবাসিক এলাকার রাস্তা বন্ধ করে কিন্তু এইরকম একটি মোটামুটি বলতে গেলে যে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখানে আসলে বিভিন্ন রকমের যে পণ্য সামগ্রী রয়েছে তারা কিন্তু এখানে নিয়ে তারা বসেছে। এবং শুধু তাই না, এখানে বেশ কয়েকটি আবাসিক ভবন রয়েছে যে ভবনগুলোর নিচে পুরোপুরি কিন্তু একেবারে দোকানপাট করে কিন্তু আবাসিক এলাকার যে রূপ সেই রূপ পুরোপুরি কিন্তু বদলে ফেলা হয়েছে। আসলে এই ব্যাপারে আপনি বলছেন যে আসলে সিটি কর্পোরেশন কি বলছে। আসলে সিটি কর্পোরেশন এই বিষয়ে বেশ ভালো জানে এবং এটা বেশ ভালোই জানে তারা, যেহেতু এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল 2-এর আওতায় এবং অঞ্চল 2-এর যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বেশ অবগত আমি বলবো, কেননা এই ব্যবসাটি কিন্তু দীর্ঘ 10-15 বছর ধরে চলছে এবং তাদের কাছে যদি আপনি প্রশ্ন করেন, আমিও কিন্তু প্রশ্ন করেছি, প্রশ্ন করাতে তাদের পক্ষ থেকে কিছু বক্তব্য থাকে যেগুলো গতানুগতিক বক্তব্য। সেটি হলো যে আমি কিছুদিন আগে জয়েন করেছি, আমি 1 মাস হয়েছে জয়েন করেছি, আসলে আমি কিছুই জানি না, আমি বিষয়টা দেখে আসলে ব্যবস্থা নেব। তো আসলে এই ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়েই কিন্তু এই ধরনের অব্যবস্থাপনাগুলো চলে আসছে। এই বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুরে সড়ক দখল করে চলাচল ব্যাহত হচ্ছে সাধারণ জনগণের, সে ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। সময় হলো আরেকটি বিরতির, আমাদের সঙ্গে আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 বেলা 12টার সংবাদ। কক্সবাজারে মানুষের নির্মমতায় মারা যাচ্ছে একের পর এক মহাবিপন্ন এশিয়ান বন্য হাতি। চলতি মাসেই রামু ও চকরিয়ায় মারা গেছে 3টি বন্য হাতি। সংশ্লিষ্টরা বলছেন বনাঞ্চল উজাড়, চলাচলের করিডর বাধাগ্রস্ত ও খাদ্য সংকটে পড়েছে এসব হাতি। এতে লোকালয়ে হানা দেয়ায় বন্য হাতি ও মানুষের মধ্যে বৈরতা তৈরি হচ্ছে। আদালতের নির্দেশে রাজশাহীতে পাখির বাসার জন্য আম বাগান ভাড়া নিয়েছে সরকার। বাঘা উপজেলার খোর্দ বাউসা গ্রামে শামুকখোল পাখি বসবাসের জন্য বাগান মালিকদের ক্ষতিপূরণের টাকা বরাদ্দ দিয়েছে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। শীত এখনো জেকে বসেনি, তবে অতিথি পাখি আসতে শুরু করেছে। লাখো পাখির কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। সবকিছু ছাপিয়ে মানুষের দৃষ্টি কেড়ে নেয় অতিথি পাখির ঝাঁক। গত 6 বছর ধরে রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ বাউসা গ্রামের আমবাগানে আশ্রয় নিয়েছে শামুকখোল পাখির দল। এ বাগানে বাসা বেঁধে বাচ্চা ফুটিয়ে উড়াল দেয় পাখির ঝাঁক। গাছে হাজারো পাখি বাসা বাঁধায় আমের ফলন পান না মালিকরা। এমন পরিস্থিতিতে পাখি তাড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন মালিকরা। তবে আদালতের স্বপ্রণোদিত রুলে পাখির বাসা সংরক্ষণে উদ্যোগ নেয় সরকার। পাখি এপ্রিল মে আসে আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে পাখি কিনতে সব একসঙ্গে বিদায় নেয়। নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার পর আমের টাকাটুকি পাই না। এই বছর আসছে। আমাদের হয়তো এই এলাকার কিছু সম্পদের ক্ষতি হয়, এই ক্ষতি নয়। এরই মধ্যে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় বাগানটির পরিবেশ রক্ষায় 3,13,000 টাকা বরাদ্দ হয়েছে। জীববৈচিত্র্য রক্ষায় সহযোগিতা দিচ্ছে স্থানীয় ইউনিয়ন পরিষদও। মাঝে মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর একটা বিষয় করি যেটা আর কি, আমি ব্লিচিং পাউডার মাঝে মধ্যে সেটা স্প্রে করি আর কি, যে পরিবেশটা যাতে ভালো থাকে। প্রতি বছর বাসা বাঁধলেও স্থানীয়ভাবে এখনো এটিকে পাখির অভয়াশ্রম করার সিদ্ধান্ত হয়নি। তবে সরকারিভাবে ক্ষতিগ্রস্ত বাগান মালিকদের জন্য প্রণোদনা পাওয়া গেছে। পাখির বাসা কারণে আমবাগানের কি ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করে এবং এ বিষয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করা হয়। ক্ষতিগ্রস্ত বাগান মালিকদের প্রণোদনা দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে এবং আমাদের নির্দেশনা প্রদান করে। গত বছরের 7 নভেম্বর এই আমবাগানে থাকা পাখির বাসাগুলো না ভাঙতে ও বাগান মালিকদের ক্ষতিপূরণ দিতে স্বপ্রণোদিত রুল দেন আদালত। এরপর উপযুক্ত পরিবেশ আর নিরাপদ আশ্রয়ে এসব পাখি এখানে মেতে উঠেছে কলকাকলিতে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। গয়না ক্রেতাদের কাছে শখের বস্তু হলেও ভাকুরতার কারিগরদের জন্য জীবিকার একমাত্র মাধ্যম। ইউনিয়নের প্রায় 36টি গ্রামের মধ্যে 12টিতে ঘরে ঘরেই তৈরি হয় গয়না। নারী পুরুষ এমনকি ছোট ছোট ছেলেমেয়েরাও জড়িত এই পেশায়। বিক্রিত সব গয়না থেকে তাদের বছরে গড় আয় দাঁড়ায় প্রায় 25 কোটি টাকা।
ভাকুরতা গ্রাম নিয়ে সুকন্যা আমিরের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান কাকন। সকাল হতেই পাইকারি ক্রেতাদের হাতে তুলে দিতে হবে অপরিশোধিত গয়না। রাত গড়িয়ে ভোর, চলছে বিরামহীন প্রস্তুতি পর্ব। যন্ত্রের সাথে কেউ তাল মেলান, কেউ নিজেই যন্ত্রের রূপ নেন। টানি এই রিনকাডি রিনকুসাইডি এই একটা সিজারের সেট ধরলেই 4 থেকে 5 দিন লাগে। গয়না গ্রাম খ্যাত ভাকুরতার প্রতিদিনের দৃশ্য এটি। ইউনিয়নের 36টি গ্রামের মধ্যে প্রায় 12টি গ্রামের ঘরে ঘরে তৈরি হয় গয়না। নারী পুরুষ কাজ করেন একই সঙ্গে, লেখাপড়ার ফাঁকে যোগ দেয় শিক্ষার্থীরাও। ক্রেতাদের কাছে এই গয়না নিতান্তই শখের হলেও তাদের কাছে জীবিকার একমাত্র বাহন। বংশ পরম্পরায় জড়িত কেউ, কেউ প্রয়োজনে, কেউ আবার ধারণ করছেন গয়না শিল্পের ঐতিহ্য। ছেলে মেয়েরা পড়ালেখা করে, টাকা পয়সা তো খুবই দরকার। কি হয়, কাজ করে ফুলাফুলা লেখাপড়া কিছু কিছু করে দেই, আর কিছু হাতেও কিছু রাখি। বাবাই তার বাবা ওই কাজই করছে, সবাই এই যে সবাই একই কাজ করি। আমরাও পড়ালেখা করি আর যখন হাতে ফাঁকা থাকি তখনই কামগুলো করি। আমার স্বামী কাজ করতো, স্বামীর হাতে হাতে কাজ সহযোগিতা করার জন্য আমরাও কাজ করি। এখন যে স্বামী মারা গেছে 11 বছরের বেশি, তারপরে এই কাজ না করলে চলতে পারি না। এ গ্রামের প্রায় 12,000 মানুষ গয়না পেশায় যুক্ত। তাদের মাসে আয় গড়ে অন্তত 3 থেকে 4 কোটি টাকা, আর বছরে ছাড়াই 25 কোটির ঘর। বাঁকুড়ার সৃষ্টি থেকেই কাজ, এই শিল্পটা তৈরি। বাপের বাপ পরিদাদারা এরা এই কাজগুলি কইরা গেছে। দীর্ঘ 500, 700, 800 বছর চলে গেছে এই শিল্পের উপরে। 3 থেকে 4 কোটি টাকার মতো মাসিক আয়, বছরের হিসাব করে তারা অনেক বেশি। এ অঞ্চলের গয়নার চাহিদা ও বিক্রি বেড়েছে 80-র দশক থেকেই। বর্তমানে এসব গয়না পাড়ি দিচ্ছে বিদেশেও। সুকন্যা আমির, নিউজ 24, ভাকুরতা গ্রাম, সাভার। সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি খুব শীঘ্রই। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বেলা 12টার সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন জানিয়েছে বাইডেনকে সহযোগিতা করার জন্য ট্রাম্প নির্দেশ দিয়েছেন, তবে ভোট জালিয়াতির বিষয়ে তার লড়াই চালিয়ে যাবেন বলেও নিশ্চিত করেছেন তিনি। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে কারচুপির অভিযোগ উপেক্ষা করে আজ নতুন মন্ত্রিসভা ঘোষণা করতে যাচ্ছেন জো বাইডেন। নির্বাচনের ফল জানার পর নিজের মন্ত্রিসভায় কাকে কাকে স্থান দিচ্ছেন সেই ঘোষণাতেও প্রথমেই জানিয়েছেন জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূতের কথা। দর্শক, আজ মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-20 কাপ। উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী। এই মুহূর্তে আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আছেন মিরপুর স্টেডিয়ামে, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আরিফ, আজকে খেলা সম্পর্কে জানাবেন, এছাড়া করোনার কতটুকু প্রভাব পড়েছে ক্রিকেট প্রেমীদের উপরে? যেমনটি আপনি বলছিলেন তাবাসসুম, আজকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-20 কাপ এবং আমি দেখতে পাচ্ছি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আমি যেহেতু এখানে আছি, দেখলাম যে দুদলই কিন্তু ওয়ার্ম আপ শুরু করেছেন। আপনি জানেন যে দুপুর 1:30টায় প্রথম ম্যাচ গড়াবে, যেখানে ঢাকার মুখোমুখি হচ্ছে রাজশাহী। এবং রাজশাহী দলটা এই টুর্নামেন্টের শুরুতেই একটা দুঃসংবাদ পেল। তাদের যে দলের সব থেকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন, তার ইনজুরি। তবে নাজমুল হোসেন শান্ত অবশ্য আত্মবিশ্বাসী যে তার দলটা আজকে ভালো কিছু করবে এবং এই দলে মোহাম্মদ আশরাফুল রয়েছে। প্রথম ম্যাচে কিন্তু চোখ থাকবে যে মোহাম্মদ আশরাফুল কেমন করেন। দীর্ঘদিন আমি দেখলাম যে আসলে তিনি কঠোর অনুশীলন করলেন। অন্যদিকে বলতে হয় আরও কিছু খেলোয়াড়ের কথা, বিশেষ করে ঢাকার কথা। ঢাকা মুশফিকুর রহিম প্রথমবারের মতো ঢাকায় খেলছেন এবং তিনি গতকালই বলছিলেন যে ঢাকাকে তিনি অবশ্যই টুর্নামেন্ট শেষে ভালো একটি অবস্থানে দেখতে চান। তো মুশফিকুর রহিম কিন্তু অধিনায়ক হিসেবে তার ট্রফি আর্ন করা থাকে। এখন দেখা যাক তিনি সেটা কাটাতে পারেন কিনা। তার দলের যে বাকি সদস্যরা রয়েছেন বেশ দারুণ, বিশেষ করে যারা অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী যে খেলোয়াড়রা, তাদের অনেকেই রয়েছেন এ দলে। তো দেখা যাক যে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে দলটা আসলে কেমন করে এবং রাজশাহী কতটুকু ফায়দা তুলতে পারে তাদের এগেনস্টে। তাবাসসুম। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-20 কাপ। খেলার সবশেষ খবর জানতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। নিউজ 24 বেলা 12টার সংবাদ এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।